ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলেছি পড়তে আমাদের ইংলিশের লেকচার সিরিজ 16। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ ইউজ অফ পার্টিসিপল আমরা আজকে পড়তে চলেছি। তো গুরুত্বপূর্ণ একটা লেকচার হতে চলেছে আজকের লেকচারটি। ওকে, তো আজকে যারা ভিডিওটি প্রথম দেখছো তাদের জন্য বলি যে দয়া করে আমার এই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করো এবং সেখানে ইংরেজির লেকচার সিরিজ করা রয়েছে। একদম লেকচার 1 থেকে 16 পর্যন্ত দেখতে থাকো। তোমাদের গ্রামার জিরো টু হিরো, ঠিক জিরো টু হিরো, যারা গ্রামারের কিছু জানো না ইংলিশের, তারা সবাই সকল ধরনের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে শিখে যাবে। ওকে, তো আরেকটা কথা, এই এক্সাম সলিউশন চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের অঙ্ক এবং ইংরেজি পড়াচ্ছি। আর যদি কেউ WBCS বা জেনারেল স্টাডিজ পড়তে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে WBCS গাইড বলে। তো সেই WBCS গাইডে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি প্রায় এক সপ্তাহ পরে আপলোড করছি, কারণ তোমরা জানো যে পশ্চিমবঙ্গে আমফান ঝড় হয়েছিল, তার জন্যে কারেন্ট ছিল না বিভিন্ন এলাকায়। তো আমাদের এলাকায়ও সেরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, চলো শুরু করি। তো দেখো, পার্টিসিপল ইংরেজিতে আমরা এখন আমাদের সিরিজ যেটি চলছে ইংরেজি, সেটা চলছে হচ্ছে পার্টস অফ স্পিচের সিরিজ। ঠিক, তো পার্টস অফ স্পিচের সিরিজের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত কমপ্লিট করেছি, তারপরে আমরা জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভস কমপ্লিট করেছি এবং আজকে আমরা শিখতে চলেছি পার্টিসিপল। তো পার্টিসিপলও কিন্তু পার্টস অফ স্পিচেরই একটা পার্ট, যেহেতু এটা একটা ভার্বের ফর্ম। তো আজকে আমরা এই পার্টিসিপলের ইউজ দেখব। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি যে দেয়ার আর টু টাইপস অফ পার্টিসিপলস ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে দুই ধরনের পার্টিসিপল আছে। ওকে, তো একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কী করে তৈরি হয়? ভার্বের সঙ্গে ING যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কলিং, ডুইং, গোয়িং, টেকিং, ইটিং, গিভিং এটসেট্রা। অর্থাৎ ভার্বের সাথে যখনই তুমি ING যোগ করছো তখন সেটা কি তৈরি হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ভার্ব ফর্ম হিসাবে যদি দেখি তাহলে এটাকে আমরা বলছি ভার্ব 4। ঠিক আছে, ভার্বের ফোর্থ ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, পাস্ট পার্টিসিপল কখন? যখন ভার্বের সঙ্গে ইডি বা ইএন, জেনারেল ফর্ম বলছি, ভার্বের সাথে ইডি বা ইএন যোগ হলে সেটা পাস্ট পার্টিসিপল হয় এবং ভার্বের ফর্ম হিসাবে এটাকে আমরা বলে থাকি V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম বা V3 এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল জেনারেলি তৈরি হয় ভার্বের সঙ্গে ইডি বা ইএন যোগ হয়ে। তোমরা দেখতে পাচ্ছ কল্ড, ডান, গান, টেকেন, ইটেন, গিভেন এটসেট্রা। ঠিক আছে, তো এই হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড হলো এই পাস্ট পার্টিসিপল। ঠিক, এরপরে আমরা গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে, আসলে আমরা এই পার্টিসিপলকে কীভাবে ব্যবহার করতে পারি তো সেটা আমরা দেখব এবং তারপরে দেখব যে কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পার্টিসিপলকে কিভাবে ব্যবহার করি। ঠিক, তো চলো দারুণ লেকচারের মধ্যে আমরা শুরু করছি। সবার আগে দেখো, পার্টিসিপল ইজ ইউজড। ঠিক, পার্টিসিপল ইজ ইউজড ইন টু ওয়েজ। পার্টিসিপলকে আমরা দুটোভাবে ব্যবহার করি। ওয়ান ইজ অ্যাজ এ ভার্ব, একটা হচ্ছে আমরা ভার্ব হিসাবে পার্টিসিপলকে ব্যবহার করি, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং একটা অ্যাডজেক্টিভ হিসাবে আমরা একটা পার্টিসিপলকে ইউজ করি। ঠিক, তা ভার্ব হিসাবে কখন ইউজ হয় একটা পার্টিসিপল? মনে রাখবে, যখন কোনো পার্টিসিপলের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। ঠিক, আমি আবার বলছি, একটা পার্টিসিপল তখনই একটা ভার্ব হবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস পার্টিসিপল। অক্সিলিয়ারি ভার্ব প্লাস পার্টিসিপল যখন আমরা লিখছি তখন এটা একটা ভার্ব হিসাবে কাজ করবে। আর অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কখন কাজ হবে? যখন কোনো পার্টিসিপলের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। ভালো করে শোনো, পার্টিসিপলের আগে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। লেট মি এলাবোরেট, আমি এটাকে এলাবোরেট করছি। দেখো, অর্থাৎ আমি এখানে বলছি যে রাম ইজ ডুইং ইট।
রাম ইজ ডুইং ইট, রাম এটি করছে। তো এইখানে ডুইংটা হলো আমার প্রেজেন্ট পার্টিসিপল এবং এইখানে ডুইংটা একটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসাবে। ওকে, কেন ভার্ব হিসাবে ব্যবহৃত হলো? কারণ তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ রয়েছে। বোঝা গেল? তাহলে যখন কোনো পার্টিসিপলের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন সেটি একটি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। আবার দেখো, রাম হ্যাজ ডান ইট, রাম হ্যাজ ডান ইট, এইটা যখন আমি বলছি তখন এই যে ডান এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, কারণ এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। ক্লিয়ার হলো? পরিষ্কার? আচ্ছা, তাহলে আবারও বলি, একটা পার্টিসিপল তখনই একটা ভার্ব হিসাবে কাজ করবে যখন সেই পার্টিসিপলের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তো ইজ আর হ্যাজ যেহেতু অক্সিলিয়ারি ভার্ব, আমি অলরেডি এগুলো পড়িয়েছি তোমাদের, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা দেখছি যে একটা পার্টিসিপল কখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। ওকে, দেখো আমি এটাকে বোঝানোর জন্য তোমাদের একটু জয়নিং সেকশনটা একটু বোঝানোর চেষ্টা করছি। ঠিক, দেখো আমি এখানে দুটো বাক্য লিখব, দুটো বাক্যকে জয়েন করে আমি তোমাদের শেখানোর ব্যবস্থা করছি। দুটো বাক্য দেখো, আই স এ বয় ফুল স্টপ, হি ওয়াজ রানিং, হি ওয়াজ রানিং। ওকে, আমি দুটো বাক্য এখানে লিখলাম, আমি এখানে দুটো বাক্য লিখলাম যে আই স এ বয়, আমি একটি ছেলেকে দেখেছিলাম, হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল। ওকে, আচ্ছা, এই বাক্য দুটিকে যদি আমি জয়েন করি তো মনে রাখবে যখন যে কোনো দুটো বা তার বেশি বাক্যকে যখন জয়েন করা হয় সেই জয়েন করা বাক্যটি দুটোভাবে হতে পারে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে হতে পারে, একটা সিম্পল সেন্টেন্স এবং একটা কম্পাউন্ড সেন্টেন্সে হতে পারে। তো আমি কম্পাউন্ড সেন্টেন্সকে আপাতত ইগনোর করছি। আমি এখন তোমাদের যেটা বলতে চাইছি যে আমি যখন কোনো দুটো বাক্যকে জয়েন করি তাহলে সেটি হয় সিম্পল সেন্টেন্সে করব, আর না হলে সেটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। ওকে, তো দেখো আমি প্রথমে এই বাক্য দুটিকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করছি। কিভাবে জয়েন করছি দেখো, আই স এ বয় হু ওয়াজ রানিং, আই স এ বয় হু ওয়াজ রানিং। ক্লিয়ার হলো? আমি একটি ছেলেকে দেখেছিলাম যে দৌড়াচ্ছিল। এখানে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কি আমি তোমাদের ইতিমধ্যে অ্যাডজেক্টিভের ক্লাসে এটা আমি করিয়ে রেখেছি। ওকে, আর প্রোনাউনের ক্লাসে আমি এটা করিয়ে রেখেছি। ওকে, তো দেখো অ্যাডজেক্টিভের ক্লাসেও আমি বলেছি এ সম্পর্কে। এবার দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হলো। এবার যদি আমি এই বাক্যটিকে কমপ্লেক্সে জয়েন না করে সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে এই বাক্যটা কিসে জয়েন হয়ে যাবে? দেখো মনে রাখবে, দেখো এই যে বয়, এই বয়টাই তো হু, মনে রাখবে এই বয়টা হু। আচ্ছা, এই হু এর পাশে কি রয়েছে? একটা বি ভার্ব রয়েছে, একটা বি ভার্ব, ওয়াজ একটা বি ভার্ব। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। ঠিক, তো মনে রাখবে যখনই কোনো বাক্যের মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে বি ভার্ব বসে, কি বললাম? যখনই কোনো বাক্যের মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে বি ভার্ব বসে তখন আমি একযোগে এই দুটোকে ডিলিট করে দিতে পারি। তাহলে একযোগে যদি আমি এই দুটোকে ডিলিট করে দিই তাহলে আমার একটা নতুন সিনারিও চলে আসলো, আই স এ বয় রানিং, আই স এ বয় রানিং। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আমি এখানে হু ওয়াজ, যেহেতু বি ভার্বের সাথে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে বসেছে তাই আমি একযোগে এদের দুটোকে তুলে দিতে পারি। ওকে, কেন তুলে দিতে পারি ভালো করে বোঝো। এইখানে এই বয়টাই এই হু আর এই বয়টাই এখানে রান করছে, তাই ফার্দার আমার এখানে আর এটা লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? হেন্স আমি এই দুটোকে ডিলিট করে দিয়ে এটা লিখলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যখনই আমি এই দুটোকে ডিলিট করে দিয়েছি এখানে একটা শব্দ রানিং এখানে পড়ে রয়েছে। তো রানিংয়ের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি? তোমাদের উত্তর নেই। রানিংয়ের আগে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে? নেই। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে কোনো পার্টিসিপলকে যদি ভার্ব হতে হয় তাহলে তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, কিন্তু এইখানে রানিংয়ের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, হেন্স এটা একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। ক্লিয়ার হলো? এবার আমায় বলো একটা অ্যাডজেক্টিভ কোথায় বসে? দেখো রাম
ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, রাম হয় একটি ভালো ছেলে। তাহলে এই গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এই গুডটা কোথায় বসেছে? যে নাউন, নাউনের আগে বসেছে। তাহলে মনে রাখবে অ্যাডজেক্টিভ ফর্ম একটা নাউনের আগে বসে। তাহলে এইখানে এইটা যেহেতু আমার অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, তাই অ্যাডজেক্টিভটা আমার কোথায় বসবে? এই যে বয় নাউন, বয়ের আগে বসবে। তাই আমি এই সেন্টেন্সটাকে আবার রিরাইট করছি, আই স এ রানিং বয়, আই স এ রানিং বয়। হয়েছে? তাহলে এখানে রানিংটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? কিন্তু এইখানে রানিংটা ছিল একটা ভার্ব, এইখানে রানিংটা ছিল একটা ভার্ব, কারণ এদের আগেই যে ওয়াজ অক্সিলিয়ারি ভার্বটা এখানে রয়েছে। বোঝা গেছে? তাহলে যখনই আর, এবং এটা কোন ধরনের পার্টিসিপল? এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক না? এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। কেন? ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ভার্বের সাথে আইএনজি যোগ হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে যখন কোনো পার্টিসিপলের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন সেটি ভার্ব হিসাবে কাজ করবে। যদি তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সেটি কি করবে? একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ক্লিয়ার হলো? তাহলে এইখানে আমার রানিংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ছিল, সেটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভের মধ্যে কনভার্ট। ক্লিয়ার হলো? তাহলে আই স এ রানিং বয়, তার মানে আমি একটি দৌড়ান্ত ছেলেকে দেখেছিলাম, অর্থাৎ এমন একটা ছেলেকে দেখেছিলাম যে দৌড়াচ্ছিল। ক্লিয়ার হলো এই কনসেপ্টটুকুন? ভেরি গুড। এবার আমি একটা পাস্ট পার্টিসিপল দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, আমি এখানে একটা বাক্য লিখছি, এখানে দুটো বাক্য দিয়ে আমি তোমাদের জয়েন করাচ্ছি। দেখো, আই ওয়ান্ট এ গ্লাস, আই ওয়ান্ট আ গ্লাস। আচ্ছা, এই দাগগুলোকে একটু ইগনোর করবে, কেন আসে এটা আমি জানি না। ফুল স্টপ। আই ওয়ান্ট আ গ্লাস মানে কি? আমি একটি গ্লাস চাই, ঠিক? তারপরে লিখছি ইট ওয়াজ ব্রোকেন, BROKEN, ইট ওয়াজ ব্রোকেন, এটি ছিল ভাঙা। তাহলে আই ওয়ান্ট আ গ্লাস, ইট ওয়াজ ব্রোকেন, আমি একটি গ্লাস চাই যে এটি ছিল ভাঙা। তাহলে এটাকে যখন আমি জয়েন করব, প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করব। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে কি হয়ে যাবে? আই ওয়ান্ট এ গ্লাস হুইচ ওয়াজ ব্রোকেন। তাহলে দেখো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়ে গেল। তাহলে আমি একটি গ্লাস চাই যেটি ছিল ভাঙা। ওকে, তাহলে দেখো এই গ্লাসটাই তো এখানে ভাঙা। তাহলে এই যে WH ওয়ার্ডের সঙ্গে যখন বি ভার্ব ব্যবহৃত হয়েছে, আমি এদের একযোগে ডিলিট করে দিতে পারি। তাহলে একযোগে ডিলিট করে দিলে আমি এখানে কি পাই? আমি পাই আই ওয়ান্ট আ গ্লাস ব্রোকেন। এটা পড়ে থাকলো, আই ওয়ান্ট আ গ্লাস ব্রোকেন। এবার আমায় বলো, এই ব্রোকেনের আগে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে? নেই। তাহলে যখনই কোনো পার্টিসিপলের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকলো না, তখন এটা কি হয়ে গেল? এটা তখন একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার আমায় বলো, একটা অ্যাডজেক্টিভ কোথায় বসে? এই যে একটা অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনের আগে বসে, তাই আমি এটিকে নাউনের আগে বসানোর চেষ্টা করছি। তাহলে এটা রিরাইট করলে কি হয়ে গেল? আই ওয়ান্ট আ ব্রোকেন গ্লাস। হয়ে গেল আই ওয়ান্ট আ ব্রোকেন গ্লাস। এখানে গ্লাসটা ছিল নাউন, নাউনটা কেমন? গ্লাসটা কেমন? ভাঙা। এটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। বোঝাতে পেরেছি? এটা পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার হলো? তাহলে মনে রাখবে, পার্টিসিপলকে আমরা দুটোভাবে ব্যবহার করি। পার্টিসিপলকে প্রথমত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে ভার্ব হিসাবে পার্টিসিপলকে ব্যবহার করতে গেলে তার আগে কি? অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব থাকা লাগবে। এবং কোনো একটা পার্টিসিপলকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করার সময় কি হবে না, আমার ভার্বের আগে কোনো ধরনের, পার্টিসিপলের আগে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব থাকলে চলবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পুরো কনসেপ্টটুকু। চলো এবার আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের যে এরর কারেকশন দেওয়া হবে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হবে, বা তোমরা যখন কোনো নিজেরা রাইটিংস করবে সেই রাইটিংয়ের মধ্যে কিভাবে তোমরা এই পার্টিসিপলকে ইউজ করতে পারো সেটা আমরা এখন শিখবো। ওকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পার্টিসিপলের ইউজেস আমরা এখন শিখতে চলেছি। নাম্বার 1 ইউজেস। দেখো, পার্টিসিপল দুই বা তার অধিক বাক্যকে জয়েন করতে ব্যবহার করা হয়। তাহলে পার্টিসিপলকে আমরা কী হিসাবে ব্যবহার করি? পার্টিসিপলকে আমরা দুই বা তার বেশি সেন্টেন্সকে জয়েন করার জন্য পার্টিসিপলকে ব্যবহার করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণে আমি দুটো বাক্য লিখে রেখেছি। শি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। শি রেস্টেড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টার জন্য রেস্ট করেছিল। ঠিক আছে? তাহলে দেখো, শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল।
শি রেস্টেড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টার জন্য ক্লান্ত ছিল। তো এই দুটো বাক্যকে যখন আমি জয়েন করব তখন আমি কি করব, দেখো আমি প্রথম বাক্যটাকে আর ভার্বকে ভার্ব থাকতে দিলাম না। আমি কি করলাম, এই ভার্বকে অর্থাৎ এই ওয়াজটা হলো বি ভার্ব, এই বি ভার্বের আমি কি করে দিলাম, বি ভার্বের পার্টিসিপল ব্যবহার করে দিলাম, অর্থাৎ বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ার জন্যে সে রেস্টেড ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা রেস্ট করেছিল। বোঝা গেল? তো এই যে বিং, এটা হলো আমার একটা পার্টিসিপল, এবং এটা কোন ধরনের পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বোঝা গেছে? তাহলে শি বিং, দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড শি রেস্টেড ফর অ্যান আওয়ার। ক্লিয়ার হলো? ভেরি গুড। এরপর দেখো, হি স মি কাম, সে দেখেছিল আমায় আসতে। তাহলে শি স মি কাম। আচ্ছা, এখানে শি স মি কাম, তোমাদের প্রশ্ন হতে পারে যে শি স মি কাম কি করে হয়। আমি আগের দিন তোমাদের পড়িয়েছি, যেদিন আমি ইনফিনিটিভ তোমাদের পড়িয়েছি, অর্থাৎ এর আগের ভিডিওতে, এর আগের লেকচার নাম্বার 15 খুব সম্ভব, সেখানে আমি তোমাদের পড়িয়েছি যে সটা হলো একটা এমন ভার্ব, পারসেপশন ভার্বের পরে কোনো ধরনের ইনফিনিটিভ বসে না। এইখানে কামটা কিন্তু এখানে টু কাম অ্যাকচুয়ালি। ওকে, হি স মি টু কাম, কিন্তু এখানে টুটা উজ্জ্ব থাকে, অর্থাৎ এই সটা পারসেপশন ভার্ব কাকে বলে, আগের লেকচারে আমি তোমাদের ক্লিয়ারলি জানিয়েছি যে সমস্ত ভার্বগুলো আমাদের জ্ঞানেন্দ্রিয় দ্বারা পারফর্ম হয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত অর্গ্যানগুলোর মধ্য দিয়ে যে সমস্ত ক্রিয়া সম্পাদন হয় তাদের বলা হয় পারসেপশন ভার্ব। আর পারসেপশন ভার্বের ইমিডিয়েট আফটার কোনো ধরনের ইনফিনিটিভ ইউজ হয় না, বেয়ার ইনফিনিটিভ ইউজ হতে পারে। তাই এইখানে কামের আগে একটা টু ছিল, কিন্তু সেটা আন্ডারস্টুড রয়েছে, এটাকে লিখতে হবে না। ওকে, তাহলে হি স মি কাম, সে আমায় আসতে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, এবং সে আমায় আসতে দেখার জন্য সে দৌড়ে পালিয়েছিল। ওকে, এটাকে যখন আমরা জয়েন করছি, আমরা কি করছি, সিং মি কাম, অর্থাৎ প্রথম ভার্বটার এই যে স, এটাকে আমি আর ভার্ব থাকতে দিলাম না, একে আমি কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপলে কনভার্ট করে দিলাম। এই যে সিং, সি, স, সিং, সিন, এগুলো আছে না, তো প্রেজেন্ট পার্টিসিপলে আমি কনভার্ট করলাম, সিং মি কাম, আমায় আসতে দেখে হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। এবার এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা, সেটা আমি আন্ডার ব্র্যাকেট রেখেছি, খুব ভালো করে বুঝে নেবে। এখান থেকে মনে রাখবে, একই সাবজেক্ট পরপর দুটি কাজ করলে, যদি একই সাবজেক্ট পরপর দুটো কাজ করে, যেমন এই বাক্যটা দেখো, হি স মি কাম, সে আমায় আসতে দেখেছিল আর সেই কিন্তু দৌড়ে পালিয়েছিল, তাহলে সাবজেক্ট এখানে একই, তো এখানে হি সাবজেক্ট দুটো কাজের মধ্যেই, তাহলে যখনই দুটো কাজের ক্ষেত্রে সাবজেক্ট একই হবে তখন প্রথম কাজটির সাথে আইএনজি যোগ করে দেবে, দ্যাটস অল। তাহলে প্রথম কাজ কোনটা হয়েছিল, স, দেখেছিল, তাহলে তার সঙ্গে কি যোগ করে দিলাম, আইএনজি, সিং করে দিলাম। ক্লিয়ার হলো? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে মনে রাখবে, একই সাবজেক্ট যদি পরপর দুটি কাজ করে তখন প্রথম ভার্বের সাথে, অর্থাৎ প্রথম কাজটির সাথে, কাজটি মানে ভার্ব, তখন প্রথম ভার্বটির সাথে কি করবে, আইএনজি যোগ করে দেবে, তাহলে জয়নিং হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। ক্লিয়ার হলো? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যখন একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ হয়, বুঝতে পারলে, যখন একটি কাজ মনে করো দুটো কাজ, একটা কাজ হলো তারপরে আর একটা কাজ হলো, তখন কিন্তু আমরা পার্টিসিপল হ্যাভিং এর ব্যবহার করব। অর্থাৎ পরপর যখন দুটো কাজ হবে তখন প্রথম কাজটির ক্ষেত্রে আমি হ্যাভিং পার্টিসিপলের ব্যবহার করব। এবং এই হ্যাভিং পার্টিসিপলের ইউজের ক্ষেত্রে আমাদের দুই ধরনের বাক্য হয়, একটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স, একটা হয় প্যাসিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমি হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল করব, আর প্যাসিভ সেন্টেন্স যদি হয়ে যায় তাহলে আমি হ্যাভিং প্লাস বিন প্লাস পার্টিসিপল ইউজ করব, আদারওয়াইজ আমি বিং প্লাস পার্টিসিপলকে ইউজ করব। ওকে, ভালো করে বোঝো আমি কি বলছি। আমি বলছি যে পরপর যদি কোনো দুটো কাজ হয় তাহলে মনে রাখবে যে প্রথম কাজটির ক্ষেত্রে আমি হ্যাভিং পার্টিসিপলটা ইউজ করব। অর্থাৎ দেখো, হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে, সে একটি বাঘ দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, এবং সে দৌড়ে পালিয়েছিল। তাহলে সে বাঘটা দেখেছিল, তারপর দৌড়ে পালিয়েছিল। তাহলে এইখানে প্রথমে সে দেখার কাজটা করেছিল, তারপর দৌড়ে পালানোর কাজটা করেছিল। তার মানে কি, এখানে
একটি কাজ হওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে, অর্থাৎ একটা বাঘ দেখলো তারপরে দৌড়ে পালালো। তাহলে যখনই একটা কাজের পরে আরেকটি কাজ হবে তখন আমি প্রথম কাজের ক্ষেত্রে পার্টিসিপল হ্যাভিং ইউজ করব। তাহলে দেখো, হ্যাভিং সিন আ টাইগার, অর্থাৎ এই সয়ের আগে আমি হ্যাভিং জুড়ে দিলাম, হ্যাভিং সিন আ টাইগার, একটা টাইগার দেখার পরে হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। ওকে, বোঝা গেছে? এবার দেখো, আমরা যেহেতু আগে একটা কনসেপ্ট শিখলাম যে একই সাবজেক্ট যদি পরপর দুটি কাজ করে তাহলে আমি সে প্রথম কাজের সঙ্গে আইএনজি যোগ করে দেবো, এটাও তো শিখেছি। তাই এই বাক্য দুটোকে যদি জয়েন করতে চাই আমরা এভাবেও করতে পারি যে সিং আ টাইগার হি র্যান অ্যাওয়ে, একটা বাঘ দেখে সে দৌড়ে পালিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট হি আর হি দুটোই সেম হওয়ার জন্য আমি এখানে কিন্তু সিংও ইউজ করতে পারি। বোঝা গেল? আবার যদি আমি দ্বিতীয় কনসেপ্টকে কাজে লাগাই যে একটি কাজের পরে যখন আরেকটা কাজ হয় তখন প্রথম কাজের ক্ষেত্রে আমি পার্টিসিপল হ্যাভিং এর ইউজ করতে পারি, সেটাও কিন্তু এখানে আমরা দেখে নিয়েছি। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার যদি প্যাসিভ ভয়েস হয়ে যায় বা প্যাসিভ সেন্টেন্স আমি যদি লিখতে চাই তাহলে আমি কি করব? প্যাসিভ সেন্টেন্স লিখতে চাইলে আমি হ্যাভিংয়ের সঙ্গে একটা বিন যোগ করব। ক্লিয়ার হলো? হ্যাভিংয়ের সঙ্গে একটা বিন যোগ করব, তারপর পাস্ট পার্টিসিপল ইউজ করব, অথবা আমি বিং আর পাস্ট পার্টিসিপল দুটোই ইউজ করতে পারি। ওকে, দেখে নাও। উদাহরণে তোমরা দেখছো যে সামওয়ান শট দ্য লিডার ডেড, কেউ একজন নেতাকে গুলি করে মেরে ফেললো। অ্যান্ড দ্য ফলোয়ার্স র্যান অ্যাওয়ে, এবং তার অনুসরণকারীরা সেই গুলি করে হত্যা করা দেখে দৌড়ে পালালো। ওকে, মনে করো কোনো একজন লিডার মঞ্চে ভাষণ দিচ্ছে এবং সেই লিডারকে কেউ একজন গুলি করে মেরে ফেলেছে, এবং তখন তার সামনে যে ফলোয়ার্সরা ছিল, সেই নেতার যারা অনুসরণকারী ছিল, তারা কি দৌড়ে পালালো। অর্থাৎ এখানে পরপর দুটো কাজ হলো, একটা গুলি করে হত্যা করা হলো এবং একটা অনুসরণকারীরা দৌড়ে পালালো। তাহলে পরপর দুটি কাজের ক্ষেত্রে আমি কি হ্যাভ ইউজ করব। কিন্তু যেহেতু একটা প্যাসিভ ভয়েসে আমি করছি, দেখো দ্য লিডার হ্যাভিং বিন শট ডেড, লিডারকে শট করে অর্থাৎ গুলি করে মারার পরে দ্য ফলোয়ার্স র্যান অ্যাওয়ে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস কেন করা হলো? কারণ শট নেতাকে হত্যা করা হয়েছিল, নাকি ফলোয়ার্সরা হত্যা করেছিল? এখানে নেতাকে হত্যা করা হয়েছিল, তারপর ফলোয়ার্সরা দৌড়ে পালিয়েছিল। তাই মনে রাখবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এরকম করতে পারতাম না, দ্য লিডার হ্যাভিং শট ডেড। এটা হলে কি হতো? লিডার নিজেকে মেরে ফেলেছিল, তাই হয়ে যেত। কিন্তু লিডার তো নিজেকে মারেনি, লিডারকে হত্যা করা হয়েছিল, তাই এখানে বিনটাকে অ্যাড করলাম। ওকে, আবার এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও জয়েন করতে পারি, এই হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপল না ইউজ করে এটাকেও ইউজ করতে পারি, বিং পাস্ট পার্টিসিপল, কারণ এটা প্যাসিভ ভয়েস। ওকে, দেখো দ্য লিডার বিং শট ডেড দ্য ফলোয়ার্স র্যান অ্যাওয়ে, মানে লিডারকে শট গুলি করে হত্যা করার পরে ফলোয়ার্সরা দৌড়ে পালালো। ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাভিং বিন, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে হ্যাভিং বিন প্লাস পাস্ট পার্টিসিপল ইকুয়াল টু বিং প্লাস পাস্ট পার্টিসিপল, এই দুটো সেম। ঠিক আছে, এই বিং হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপল প্লাস ইকুয়াল টু বিং পার্টিসিপল, এই দুটোর ব্যবহার কিন্তু সেম। ক্লিয়ার হলো এখানে? ভেরি গুড। চলো নেক্সট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়। সেটা কি? তো আচ্ছা, আগেরটা একটা দেখাই। আগেরটাই তোমাকে কিভাবে প্রশ্ন দেবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এক্সামিনার তোমাকে এইটার বদলে এইটার ইউজ দিয়ে দেবে। কি বললাম, বুঝেছো? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এইটার পরিবর্তে এই ধরনের এক্সাম্পল তোমায় দিয়ে দেবে, আবার অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এইটার পরিবর্তে এইটার ব্যবহার দিয়ে দেবে। তো এইটা সবসময় খেয়াল রাখবে, অ্যাক্টিভ ভয়েস হলে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ করবে, আর যদি প্যাসিভ সেন্টেন্স হয় তাহলে হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপল ইউজ করবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। দেখো, প্রত্যেকটি পার্টিসিপলের জন্যে যখন আমরা কোনো পার্টিসিপল কোনো সেন্টেন্সকে জয়েন করার সময় ব্যবহার করি তখন সবসময় মনে রাখবে ওই পার্টিসিপলের জন্য সাবজেক্ট অফ রেফারেন্স থাকা আবশ্যিক। আচ্ছা, কথাটা কেমন হলো? সাবজেক্ট অফ রেফারেন্স, দেখো তুমি যে পার্টিসিপলটা ইউজ করছো, পরিষ্কার করে শোনো, তুমি যখন কোনো পার্টিসিপলকে ইউজ করছো সেই পার্টিসিপলকে ইউজ করার ক্ষেত্রে তোমার সাবজেক্টটাকে নির্দিষ্ট করে বোঝানো দরকার। যেমন প্রথম বাক্য দেখো, হি টুক দ্য মানি, সে টাকাটি নিয়েছিল, হি পেড দ্য বিল।
এবং সে বিলটা পে করেছিল, অর্থাৎ সে টাকাটা নিয়েছিল এবং সে টাকাটা পে করেছিল। তো এটাকে যখন আমি জয়েন করব তখন আমি কি করছি, হ্যাভিং টেকেন মানি হি পেড দ্য বিল, এটা একটা কারেক্ট সেন্টেন্স। এখানে এই হ্যাভিং টেকেন মানি আর এই হি সেম সাবজেক্ট, অর্থাৎ এই হ্যাভিং টেকেন মানির সাবজেক্ট যে এই হি সাবজেক্টটা কিন্তু সেম, অর্থাৎ এই বাক্যটা এমন যে হি হ্যাভিং টেকেন মানি, অর্থাৎ এইখানের যে সাবজেক্টটার হি এইখানে বসিয়ে দিলে মানে ক্লিয়ার হচ্ছে। ওকে, তো সাবজেক্ট অফ রেফারেন্স বোঝার সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার এই যে পরের সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টকে তুমি এনে এখানে বসিয়ে দেখো যে তোমার মিনিং ক্লিয়ার হচ্ছে কি না। তো এইখানে যদি আমি এই হিকে এখানে এসে যদি বসাই তাহলে হি হ্যাভিং টেকেন মানি, সে টাকা নেওয়ার পরে হি পেড দ্য বিল, সে বিলটাকে পে করেছিল। তো এটা একটা কারেক্ট সেন্টেন্স, ঠিক? তাহলে এটার এই হ্যাভিং টেকেন মানির সাবজেক্ট রেফারেন্সকে হি। ওকে, এই জন্য বাক্যটি একদম কারেক্ট। কিন্তু দ্বিতীয় বাক্য খেয়াল করো, হি ওয়াজ ওয়াকিং বাই দ্য রোড, সে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, আর ডগ বিট হিম, একটি কুকুর তাকে কামড়ে দিয়েছিল। ওকে, এটাকে করার সময় তুমি যদি এভাবে করো যে ওয়াকিং বাই দ্য রোড আর ডগ বিট হিম, এটা ভুল বাক্য হয়ে যাবে। কেন? কারণ আমি বলেছি যে এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্টকে, এই বাক্যে সাবজেক্ট হয়ে গেল এ ডগ। এবার এই এ ডগকে যদি তুমি এখানে এসে বসাও যে এ ডগ হোয়াইল ওয়াকিং বাই দ্য রোড, একটা কুকুর রাস্তার পাশ দিয়ে হাঁটছিল এবং একটা কুকুর তাকে কামড়ালো, তো এই বাক্যটা একদম ভুল হয়ে গেল। তাহলে এই ধরনের বাক্যে তোমাকে সাবজেক্ট রেফারেন্স, অর্থাৎ এই সাবজেক্টটাকে, অর্থাৎ এই সাবজেক্টটা যে এখানে নয় সেটা বোঝানোর জন্যে তোমাকে এই বাক্যটাকে জয়েন করতে হবে এইভাবে। অর্থাৎ এটা হলো কারেক্ট অ্যাপ্রোচ। কিভাবে? হোয়াইল হি ওয়াজ ওয়াকিং বাই দ্য রোড, যখন সে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, অর্থাৎ এই যে ব্যক্তি সে যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আর ডগ বিট হিম, তখন তাকে একটা কুকুর কামড়ে দিয়েছিল। তাহলে যেহেতু এই ওয়াকিং একটা কুকুর হাঁটছিল না, হাঁটছিল কে? এই হিম, তাই এইখানে তোমাকে আগে সাবজেক্টের রেফারেন্স দিতেই হবে এইটাকে ব্যবহার করার জন্যে। বোঝা গেল? ভেরি গুড। চলো নেক্সট। ইট ওয়াজ দ্য রেইনি ডে, এটা ছিল একটা বৃষ্টির দিন, আর সেই বৃষ্টির দিন হওয়ার জন্যে দে ক্যান্সেল দেয়ার পার্টি, তারা তাদের পার্টিকে ক্যান্সেল করেছিল। তাহলে এটাকে তুমি যদি জয়েন করে এভাবে লেখো যে বিং আ রেইনি ডে দে ক্যান্সেল দেয়ার পার্টি, একটা বৃষ্টির দিন হওয়ার জন্য তারা তাদের পার্টিকে ক্যান্সেল করেছিল, একদম সম্পূর্ণ ভুল হবে। কারণ এইখানে দেখো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে এখানে বসিয়ে দেখো তো মানে আসছে কি না। দে বিং এ রেইনি ডে, তাহলে তারা কখনো বৃষ্টির দিন হতে পারে? হতে পারে না। তাহলে তারা যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে বসছেন, তাহলে এই বিং এর তো একটা সাবজেক্ট আছে নাকি? এই বিংটা কোথা থেকে এসছে? এই ওয়াজটাকে আমি বিং করে দিয়েছি। বোঝা গেল? এই প্রথম ভার্বটাকে ভার্ব রাখবো না, এই প্রথম ভার্বটাকে ভার্ব রাখবো না বলেই তো আমি এটাকে পার্টিসিপল করলাম। এবার এই পার্টিসিপলটা কি এই দে? এই দে তো এদের এই পার্টিসিপল বিং এর সাবজেক্ট তো দে নয়, এর সাবজেক্ট তো ইট। তাহলে কারেক্ট সেন্টেন্স হওয়ার জন্য তোমাকে 3 নম্বর বাক্যটাকে লিখতে হবে ইট বিং আ রেইনি ডে, এটি একটি বৃষ্টির দিন হওয়ার জন্যে। বোঝা গেল? কারণ এই বিং এই ওয়াজ থেকে এসছে, ওয়াজের সাবজেক্ট কোনটা? ইট, তাহলে ইট তোমাকে লিখতে হবে এখানে। তাহলে সবার আগে আমি একটা কথা বলেছিলাম, সেটা কি, যে সাবজেক্ট রেফারেন্স বোঝার জন্যে তোমার বাক্যে যে মূল সাবজেক্ট দাঁড়ালো সেই সাবজেক্টকে আগে তুমি পার্টিসিপলের আগে বসাও, সেই সাবজেক্টের আগে বসিয়ে দেখো যে সেখানে সেটি অরিজিনালি কাজ করছে কি না। যদি কাজ করে ইটস ওকে, না করলে তোমাকে একটা সাবজেক্ট অফ প্রেফারেন্স ইউজ করতেই হবে। ক্লিয়ার হলো? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এরপরে আমরা এই কনসেপ্টগুলো নিয়েই যখন 500+ এরর কারেকশন শিখবো, হ্যাঁ, একদম চ্যাপ্টার ওয়াইজ, লেকচার ওয়াইজ আমি তোমাদের 500+ এরর কারেকশন তোমাদের আমি করাবো, তখন তোমরা বুঝতে পারবে যে এই সমস্ত পয়েন্টগুলোর কতটা গুরুত্ব সেখানে রয়েছে। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। এবং পার্টিসিপলের আরও বিশেষ ইউজ আমি তোমাদেরকে সেন্টেন্স জয়নিং বা সেন্টেন্স ট্রান্সফরমেশনের সময় আমি আরও ডিটেলসে শেখাবো। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো লেকচারটি, এবং লেকচারটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি পার্সোনালি কোনো ইনফরমেশন জানতে প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে 7001009146 নম্বরে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।